নিজের ঘরে এসে মার্থা তাড়াতাড়ি নিজের পোশাক বদলে বাইরে যাওয়ার পোশাক পরে নিল। রুবিকেও চটপট তৈরি করে দিল। তারপর বিছানায় বসে পড়ে এক মুহূর্ত দম নিয়ে নিল। কোনো কাজে নামবার আগে একটা প্ল্যান তৈরি করে নিতে হয়। তাই মনে মনে একটা পরিকল্পনা তৈরি করতে লাগলো মার্থা। এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাওয়াই এখন তার প্রাথমিক কর্তব্য। এখন দিনের বেলা, অতএব আশা করাই যায় যে সে নিরাপদেই বাড়ির বাইরে পা রাখতে পারবে। তাকে অবিলম্বে এখন এ বাড়ি ছেড়ে বেরিয়ে পড়া উচিত। তাকে এখানকার স্থানীয়দের সঙ্গে মুখোমুখি দাঁড়িয়ে বা বসে কথা বলতে হবে। ইতিমধ্যে সে থানায় ফোনও করেছে, কিন্তু পুলিশ তাকে এখানেই ওয়েট করতে বলেছে, যেটা তার পক্ষে অসম্ভব। এই মুহূর্তেই সে এখান থেকে বেরিয়ে পড়তে চায়। তাকে এখন গাড়ি ড্রাইভ করে সোজা ব্রিকফোর্ট শহরের থানায় যেতে হবে। পুলিশকে খোলাখুলি সব কিছু জানাবে সে। মনে মনে প্রস্তুত হয়ে নিল সে। রুবিকে কোলে তুলে নিয়ে এসে ওর কপালে ছোট্ট করে একটা চুমু দিয়ে বলল, এসো রুবি, আমরা এখন বেরিয়ে পড়ি, চলো। মার্থার কথা রুবির মধ্যে কি প্রভাব ফেললো কে জানে। হঠাৎ মার্থাকে চমকে দিয়ে ওই একরত্তি মেয়েটা এমনভাবে মুখ বেদান করলো যে মার্থার মনে হলো ছোট্ট রুবি যেন ওকে হাঁ করে গিলতে আসছে। কেমন একটা অদ্ভুত গলায় চিৎকার করে উঠল রুবি। মার্থা প্রথমে ব্যাপারটায় অবাক হলেও পরক্ষণেই ওর মনে হলো রুবির নিশ্চয়ই খিদে পেয়েছে। এখান থেকে বেরোবার আগে ওকে খাইয়ে নিতে হবে। কিচেনের ফ্রিজে দুধের বটল আছে, ওটা গরম করে ভরতে হবে বটলে। রুবিকে কাঁধে নিয়ে মার্থা দোতলার সিঁড়ি বেয়ে হুড়মুড় করে নিচে নামতে লাগলো। একতলায় নেমে এসে সোজা চলে গেল কিচেনে। কিচেনের ভেতরটা জানলা দিয়ে আসা বাইরের সূর্যের আলোয় আলোকিত হয়ে উঠেছে। ঘরের ভেতরে আবহাওয়া বেশ উষ্ণ আর আরামদায়ক। মার্থা খুব ব্যস্ত হাতে কাজ করতে লাগলো। রুবিকে কাছেই একটা গদিওয়ালা বেটে চেয়ারের ওপর বসিয়ে দিয়ে ওর হাতে একটা খেলনা ধরিয়ে দিল। যদিও খেলনাটার দিকে রুবির মোটেও তেমন উৎসাহ দেখা গেল না। তাড়াতাড়ি রেফ্রিজারেটরের কাছে গিয়ে ভেতর থেকে দুধের ক্যানটা বের করে একটা পাত্রে ঢেলে ওভেনে চাপিয়ে দিল মার্থা। রুবির জন্য তাকে এতক্ষণ এখানে থাকতে হচ্ছে, না হলে সে আরও আগে বেরিয়ে পড়ত। কিন্তু তাহলেও তাকে এখান থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে, দেরি করা যাবে না আর। মার্থা হাতে কাজ করছে আর ভাবছে কিভাবে গত রাতে অনুপ্রবেশকারী ঢুকেছিল বাড়ির ভেতর। প্রথমটা এসে ভেবেছিল হয়তো কনজারভেটরি রুমের দরজা আর ভেতর থেকে লক করতে ভুলে গিয়েছিল, আর তাতেই হয়তো আক্রমণকারী ব্যক্তিটি ওই দরজা দিয়েই ঢুকেছে। কিন্তু সকালে কনজারভেটরি রুমের দরজা ভেতর থেকে ভালোভাবেই বন্ধ করা ছিল, সেটা দেখেছেও। তাহলে সেই রহস্যময় আক্রমণকারী কোথা দিয়ে বাড়ির ভেতর ঢুকলো তা ওর কিছুতেই মাথায় আসছে না। দুধ গরম করা হয়েছে, এখন খানিকটা পরিজ বানিয়ে নিতে পারলেই রুবির ব্রেকফাস্ট তৈরি। কিছুক্ষণের মধ্যেই ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে সে রুবির চেয়ারের পাশে আর একটা চেয়ার দখল করে বসলো মার্থা। দুধ ভর্তি বটলটা রুবির মুখের দিকে এগিয়ে নিয়ে যেতেই রুবি যেন কত যুগের ক্ষুধার্তের মতো বটলটা টেনে নিয়ে নিপিল চুষতে লাগলো। দু চোখ মুদে এলো তার। ঠকঠক করে এক বোতল দুধ চোখের নিমেষে শেষ করে ফেলল রুবি। গুড গার্ল বলে মার্থা এবার এক চামচ ভর্তি পরিজ রুবির দিকে নিয়ে যেতেই কেঁদে উঠে প্রতিবাদ জানালো রুবি, অর্থাৎ সে খাবে না। অবাক হলো মার্থা। রুবি তো কোনোদিন এমন করেনি। এই খাবার সে আগেও কত খেয়েছে, হঠাৎ আজ ওর কি হলো তাহলে? আদরের গলায় মার্থা বলল, খেয়ে নাও রুবি, খেয়ে নাও সোনা। রুবির জন্মের পর মার্থার কিছু সমস্যার কারণে রুবি জন্মলগ্ন থেকেই মায়ের দুধ থেকে বঞ্চিত ছিল। ডাক্তার তাই মার্থাকে এক বিশেষ ফর্মুলায় দুধ তৈরি করে রুবিকে খাওয়াতে বলে দিয়েছিলেন। তাই ডাক্তারের নির্দেশ মতো রুবির জন্য বিশেষ পদ্ধতিতে দুধ বানাতে হয় মার্থাকে। কিন্তু রুবিকে ইদানিং পরিজও খাওয়ানো হচ্ছিল। এতদিন রুবি আপত্তি করেনি, কিন্তু আজ হঠাৎ সেই খাবার কেন খেতে চাইছে না তা মার্থা বুঝতে পারল না। রুবিকে জোর করে খাওয়ানোর চেষ্টা করতেই
রুবি অন্যদিকে ঘাড় ঘুরিয়ে জোরে কেঁদে উঠল। ওকে ওকে বলে মার্থা ফের বটলে ফর্মুলেটেড মিল্ক ভরে ওর দিকে এগোতেই আবার উৎসাহ নিয়ে খেতে শুরু করলো রুবি, যেন এটাই এখন এই মুহূর্তে ওর সবচেয়ে প্রিয় খাবার। কিচেনের দেওয়াল ঘড়ির দিকে তাকালো মার্থা। 8টা বেজে গিয়েছে, এবার তাড়াতাড়ি নিতেই হবে। বটলের দুধ শেষ হয়ে গেলে ফের 1 চামচ পরিজ রুবির দিকে এগিয়ে নিয়ে গেল মার্থা, কিন্তু আবার রুবির সেই কান্না, কিছুতেই খাবে না। এবার মার্থা অনুযোগ করে বলল, কি হলো রুবি, এটা খেয়ে নাও, এটা না খেলে তুমি বড় হবে কি করে? তোমাকে অনেক বড় আর স্ট্রং হতে হবে রুবি, লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নাও। বলে পরিজ ভর্তি চামচ রুবির দিকে এগিয়ে দিতে গেল মার্থা। ঠিক এই সময় কিচেনের ভেতরটা কিরকম অন্ধকার অন্ধকার হয়ে এলো। চমকে বাইরের দিকে তাকাতে মার্থা দেখতে পেল কোথা থেকে একটা কালো জল ভরা মেঘ ভেসে এসে ঢেকে দিয়েছে সূর্যের মুখ। শিরশির করে উঠল মার্থার সর্বাঙ্গ। সর্বনাশ, বাইরে মেঘ করছে নাকি? এবার তো তাহলে বৃষ্টিও আসবে। তবে তো তার পরিকল্পনাতেও জল পড়বে, কারণ যদি মুষলধারায় বৃষ্টি পড়ে তাহলে এই বৃষ্টির মধ্যে এখান থেকে গাড়ি ড্রাইভ করে যাওয়াটা বেশ ঝকমারি হয়ে যাবে। মনে মনে বেশ উত্তেজিত হয়ে উঠল মার্থা। সূর্যের মুখের ওপর থেকে মেঘটা সরে গেল, আবার ঝলমলিয়ে উঠল সূর্যের মুখ। কিচেনের ভেতরটাও আবার রৌদ্রালোকে আলোকিত হয়ে উঠল। খেয়ে নাও রুবি বলে পরিজ ভর্তি চামচটা রুবির মুখের কাছে ধরল মার্থা। তোমার জন্য বানিয়ে রাখা সবটুকু ফর্মুলেটেড মিল্ক তুমি খেয়ে নিয়েছো ইতিমধ্যে, আর একটুকু দুধও অবশিষ্ট নেই। পরে আবার বানিয়ে রাখবো তোমার জন্য। প্লিজ লক্ষ্মীটি, এই পরিজটা খেয়ে নাও। অনুরোধ ঝরে পড়ল মার্থার গলায়। রুবি এবার আর কাঁদল না, এমনকি মুখে একটা শব্দও করল না, কিন্তু প্রতিবাদটা এলো অন্য রকম ভাবে। সে ঘাড়টা বেঁকিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। মার্থার বাগিয়ে ধরা চামচটার থেকে নিজেকে যতটা সম্ভব দূরে সরিয়ে নিল সে। মার্থা বলে উঠল, কাম অন রুবি। তার কণ্ঠস্বরে একই সঙ্গে বিরক্তি আর অধৈর্য ভাব ফুটে উঠল এবার। 1 চামচ অন্তত খাও। বলে চামচটা মেয়ের দিকে এগিয়ে নিয়ে যেতেই এমন একটা কাণ্ড করে ফেলল রুবি, যার জন্য মোটেও প্রস্তুত ছিল না মার্থা। প্রথমটায় মার্থা বুঝতে পারল না যে ব্যাপারটা কি ঘটল। মার্থা রুবির মুখের কাছে পরিজ ভর্তি চামচটা নিয়ে যেতেই রুবি হাত দিয়ে সজোরে এমন একটা থাপ্পড় মারল চামচটার গায়ে যে ওটা মার্থার হাত থেকে ছিটকে শূন্যে লাফিয়ে উঠে কয়েক পাক ঘুরে গিয়ে পড়ল কিচেনের ফ্লোরে। খাবারটা ছড়িয়ে পড়ল মেঝেতে, আর তারপরেই ঘটতে লাগলো ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা। মার্থার চোখের সামনেই ওপাশের একটা খালি চেয়ার হঠাৎ আপনা থেকেই চলতে শুরু করলো। সজোরে গিয়ে ওটা ধাক্কা খেলো কিচেনের দেওয়ালে। মার্থা স্তম্ভিত বিস্ফারিত নেত্রে চেয়ে রইল সেদিকে। এটা কি হলো? এটা কিভাবে সম্ভব? চেয়ারটাকে কে অত জোরে ঠেলা মেরে সরিয়ে দিল দেওয়ালের দিকে? অবিশ্বাসের দৃষ্টিতে মার্থা চেয়ে রইল সেদিকে। ওর ব্রেন যেন কাজই করছিল না। ঘরে যেখানে কেউ নেই, সে নিজেও হাত দিয়ে ঠেলা দেয়নি, সামনে বসা ছোট্ট রুবির তো চেয়ারটাকে অত জোরে ঠেলে দেওয়ার প্রশ্নই ওঠে না। তাহলে কিভাবে ওই চেয়ারটা অত দূর চলে গেল? আর একটু আগে রুবি যেরকম জোরে ঠেলা মারল ওর হাতে ধরা চামচটায়, সেরকম জোর এই ছোট্ট রুবির দেহে কি করে এলো তা মাথায় ঢুকলো না মার্থার। রুবি এই কাজ করেছে এখনো ব্যাপারটা চোখের সামনে দেখেও বিশ্বাস করতে পারছে না সে। এইটুকু শিশুর হাতে এত জোর যে 1 চাপড় মেরে মায়ের হাতে ধরা চামচ শূন্যে ছুঁড়ে ফেলে দিল, কি ব্যাখ্যা হতে পারে এর? মার্থার হাত থেকে রুবির খাবারের বাটিটা পড়ে গেল। ও জেসাস, ও জেসাস! বিড়বিড় করতে করতে মার্থা আস্তে আস্তে উঠে দাঁড়ালো। সে কিরকম যেন একটা ধাঁধার মধ্যে পড়ে গেছে এখন। ব্যাপার স্যাপার যা ঘটছে তাতেও সত্যি এবার বোকা বনে যাচ্ছে।
রুবি তখন উঁচু চেয়ারটায় গা এলিয়ে দিয়ে বসে আছে। মার্থা কাঁপা কাঁপা হাতে রুবিকে চেয়ারটা থেকে তুলে নিল। অনুভব করছে কিচেনের ভেতরটা কনকনে ঠান্ডা হয়ে উঠছে। সেই হিমশীতল ঠান্ডা বাতাসে শরীর যেন হিম হয়ে আসে। সেই ঠান্ডা যা সে এতদিন প্রায়ই এই কটেজে থাকতে অনুভব করেছে, এমনকি গত রাতেও টের পেয়েছে। ঠান্ডায় হি হি করে কাঁপতে লাগলো মার্থা। নিঃশ্বাস প্রশ্বাস নিতে গিয়েও টের পেল মুখ দিয়ে তার অল্প অল্প বাষ্প বেরোচ্ছে, যেন সে কোনো তুষারে ঢাকা কোনো অঞ্চলে এসে পড়েছে, যেখানে শুধু প্রবল শীত আর শীত। রুবিকে নিয়ে মার্থা কিচেন ছেড়ে বেরিয়ে এলো বাইরের হলওয়েতে। খাঁ খাঁ করছে গোটা হলওয়ে, একটা পিঁপড়ে পর্যন্ত নেই কোথাও। স্টাডি রুমের দিকে ছুটে গেল মার্থা। ওখানে পড়ার টেবিলের একপাশে পড়ে রয়েছে তার হ্যান্ডব্যাগটা, ওটাকে নিয়ে নিতে হবে। অদ্ভুত সেই ঠান্ডায় আর মনের মধ্যে ক্রমশ দানা বেঁধে ওটা ভয়ে মার্থার এমন অবস্থা হলো যে ব্যাগটা নিতে গিয়েও নিতে পারল না। বার দুই তার হাত গলে পড়ে গেল ব্যাগটা। তৃতীয়বারের বার ওটাকে শক্ত মুঠিতে ধরতে পারল সে। তারপর এক হাতে রুবি আর অন্য হাতে ব্যাগটা নিয়ে স্টাডি রুম থেকে বেরিয়ে এসে ছুটল বাইরের সদর দরজার দিকে। একবার পেছন ঘুরে তাকালো পেছনের হলওয়ের দিকে, কিন্তু কিছুই দেখতে পেল না সেখানে। সদর দরজার কাছে এসে পড়ল মার্থা। কম্পিত হাতে ব্যাগ থেকে চাবিটা বের করে দরজার তালাটা খুলতে চেষ্টা করলো মার্থা, কিন্তু পারল না। প্রবল ভয় আর উত্তেজনায়ও ভুলেই গেল চাবির এই গোছার মধ্যে থেকে কোন চাবিটাই তালাটা খোলার জন্য। তালার ভেতর একের পর এক চাবি ঢুকিয়ে ট্রাই করতে লাগলো সে, কিন্তু একটাতেও সফল হচ্ছে না। দিশেহারা উন্মাদের মতো আর্তনাদ করতে লাগলো মার্থা, আর একের পর এক চাবি ঢুকিয়ে তালা খোলার চেষ্টা করতে লাগলো। এক একটা মুহূর্তকে এক একটা যুগের সমান মনে হচ্ছে তার কাছে। যত তাড়াতাড়ি এই নরকপুরী থেকে বেরিয়ে যাওয়া যায় ততই মঙ্গল। হঠাৎ একটা চাবি লেগে গেল তালায়, মোচড় দিতেই খুলে গেল তালাটা, দরজাটাও খুলে গেল। ছিটকে খোলা দরজা দিয়ে বাইরে বেরিয়ে এলো মার্থা। কটেজের দরজা খোলা রেখেই সে দৌড়ে চলে গেল গাড়ির দিকে। গাড়ির দরজা খুলে রুবিকে প্রায় ছুঁড়ে দিল ভেতরের সিটে, তারপর নিজেও বসে পড়ল চালকের আসনে। গাড়ির চাবিটা কোথায়? পাগলের মতো ব্যাগ হাতড়াচ্ছে মার্থা। চাবিটা হাতে নিয়ে আর দেরি না করে গাড়িতে স্টার্ট দিতে গেল মার্থা। তার হাত এতই কাঁপছে যে ইগনিশনে ঠিকমতো চাবিটা ঢোকাতেই পারছে না। একসময় কোনোভাবে চাবিটা লেগে যেতেই বার দুই বিশ্রীভাবে গর্জন করে উঠল ইঞ্জিনটা। ও গড, গাড়ি স্টার্ট নিচ্ছে না কেন? উন্মত্ত মার্থা আবার ইঞ্জিন স্টার্ট করার চেষ্টা করতেই গাড়িটা এবার বার দুই ঝাঁকুনি খেয়ে গর্জন করে উঠল। স্টার্ট হয়েছে, এই তো স্টার্ট হয়েছে। হথন কটেজের চৌহদ্দি ছেড়ে বেরোবার আগে একবার কটেজের খোলা দরজা দিয়ে ভেতরে চোখ রাখলো মার্থা। না, ভেতরে এখনো কাউকে দেখা যাচ্ছে না। আর ফিরেও তাকালো না মার্থা পেছন দিকে। স্টার্ট নিয়েই তীব্র বেগে গাড়িটাকে এক পাক ঘুরিয়ে নিয়ে হথন কটেজ ছেড়ে বেরিয়ে গেল মার্থা। পা দুটো দিয়ে যতদূর সম্ভব অ্যাক্সেলারেটরটাকে দাবিয়ে ধরল, ফলে ওর গাড়ি যেন হাওয়ার সঙ্গে হাওয়া হয়ে মিশে এসে পড়ল একেবারে হাইওয়েতে। আর সঙ্গে সঙ্গে প্রায় মুখোমুখি পড়ে যাচ্ছিল একটা বিশাল ট্রাকে। অসাধারণ দক্ষতায় গাড়িটাকে লেফট টার্ন নিয়ে কোনো মতে বড়সড় দুর্ঘটনা এড়াতে পারল মার্থা। মসৃণ পাকা রাস্তা ধরে দুরন্ত গতিতে ব্রিকফোর্ট শহরের দিকে ছুটতে লাগলো মার্থার গাড়ি। হাইওয়েতেই সেই প্রথম একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল মার্থা, কিন্তু বুঝল যে স্পিডে সে গাড়ি চালাচ্ছে এই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী নাও থাকতে পারে। তাই আস্তে আস্তে নিজেকে নিয়ন্ত্রণের চেষ্টা করতে লাগলো সে, কিন্তু কাজটা বেশ কঠিন হয়ে দাঁড়ালো। তার সর্বাঙ্গ এখনো কাঁপছে ঠকঠক করে। চোখের সামনে ভাসছে হথন কটেজের অভাবনীয় ঘটনাগুলো। না, আর ভাবতে পারছে না সে, পারছে না। তার উন্মাদ প্রায় অবস্থা এখন। এই অবস্থায় সে কি করে গাড়ি চালিয়ে যাবে এতটা পথ সে বুঝতে পারছে না, কিন্তু তবু তাকে থামলে চলবে না, তাকে এগোতেই হবে। রিয়ার ভিউ মিররের মধ্য দিয়ে একবার চকিতে রুবির মুখের দিকে তাকিয়ে দেখলো মার্থা। দেখলো রুবিকে আগের মতোই সহজ সরল একটা শিশুর মতোই লাগছে, কিন্তু একটু আগে ওর মুখে তবে ও কার ছায়া দেখেছিল? ছোট্ট রুবির মুখটার ওপর অমন ভয়াবহ হিংস্রতার প্রলেপ কে বুলিয়ে দিয়েছিল? মনে মনে ঈশ্বরের উদ্দেশ্যে ধন্যবাদ জানালো মার্থা রুবিকে আগের অবস্থায় ফিরে পাওয়ার জন্য।
কিন্তু তার মনের ভেতর থেকে ভয় আর আতঙ্ক দূর হলো না। প্রকৃতই কি দেখেছিল সে কটেজের ভেতর? রুবির মুখের ওই হিংস্র ভাব, চেয়ারের আপনা থেকে নড়াচড়া, কটেজের ভেতরের অস্বাভাবিক হিমশীতল আবহাওয়া, এগুলো কি নিছক তার হ্যালুসিনেশন, নাকি নেপথ্যে অন্য কিছু? তাহলে কি তাহলে কি এই গাঁয়ের লোকের কথাই ঠিক, যে ওই হথর্ন কটেজ, যেটাকে আগে ইরি ফার্ম বলা হতো, সেটা একটা হন্টেড হাউস, একটা হানাবাড়ি? শ্রোতা বন্ধুরা, এই পর্বটি এখানেই সমাপ্ত। আগামী পর্ব নিয়ে আমি খুব শিগগিরই আসছি। আপনাদের আমাদের চ্যানেল ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এগোতে সহায়তা করুন। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।